স্যামন থেকে ওমেগা 3 পাচ্ছি এবং এই স্যামনটা কিন্তু আমাদের দেশের মতন করে ওই যে পেঁয়াজ ভেজে তেল দিয়ে করা হয় না, আমরা ওটা কি করছি, আমরা ওভেনে দিয়ে করছি। আমার এই মুরগিটার উপরে দেখবেন কোনো স্কিন ছিল না, পিওর মিট। পিওর মিট ইজ ভেরি গুড প্রোটিন। আমরা যে 25% আমরা প্রোটিন খাবো, এই মিটটা আমার এই চিকেন থেকে আমরা পেতে পারি, আমরা ফিশ থেকে পেতে পারি, আমরা বিভিন্ন ডাল থেকে পেতে পারি। গরুর মাংসের লেয়ারে লেয়ারে ফ্যাট থাকে, ওই ফ্যাটটা বের করে নিয়ে আসা খুব কঠিন। এবং রেড মিট ইজ নট গুড নট অনলি ফর ডায়াবেটিস, অলসো ফর দ্যাট কোলন। আমাদের যে সমস্যা, আমাদের শুধু খাদ্যাভ্যাস না, আমাদের যে রান্নার যে রান্নার প্রসেসটাকেও আমরা যদি পরিবর্তন একটু মডিফাই করি, আমরা একদিন দুদিনের পরিবর্তন হবে না, আমরা যদি প্রতিদিনের খাদ্যের তালিকার মধ্যে এভাবে চেঞ্জ করতে পারি। এই যে ছবিটা দেখছি এখানে আমরা কিন্তু দেখছি যে একটা মাছ আছে, আমার মনে হয় যে স্যামন, চিকেন দেখা যাচ্ছে, ডিম আছে, চিংড়ি মাছ আছে। তো এই খাবারটাকে আপনি ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী মনে করছেন? মানে কিভাবে এখানে কি এটাকে আপনি কিভাবে বলবেন? সজল আশফাক, যে আমরা যে স্যামন মাছটা দেখতে পাচ্ছি, স্যামন মাছটার একটা গুণ অন্য মাছ থেকে ডিফারেন্ট এটাই যে ওর ভিতরে একটা অয়েল আছে, তেল আছে, যেটা আমার খুব প্রয়োজন, ওমেগা 3। ওমেগা 3 আমাদের শরীরের জন্য খুব ভালো তেল। আমরা স্যামন থেকে ওমেগা 3 পাচ্ছি এবং এই স্যামনটা কিন্তু আমাদের দেশের মতন করে ওই যে পেঁয়াজ ভেজে তেল দিয়ে করা হয় না, আমরা ওটা কি করছি, আমরা ওভেনে দিয়ে করছি। ওভেনে দিয়ে করলে আমাদের কোনো এক্সট্রা তেল না, মানে ওর নিজের তেলই নিজে ভাজা হচ্ছে, নিজের তেলে নিজে ভাজা হচ্ছে এবং ওই তেলটা আছে ওমেগা 3, ওই তেলটা আমার জন্য খুব ভালো। যেরকম আমরা কাজু বাদাম খাই, আমরা ওয়ালনাট খাই, বিভিন্ন রকমের নাটস খাই, নাটসের মধ্যে যে অয়েলটা আছে ওমেগা 3 আছে, সেই ওমেগা 3টা আমাদের জন্য খুব ভালো। তো আমি এখানে একটু বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, মানে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে এই যে ওমেগা 3 যে তেলটার কথা আপনি বললেন, মানে আর্টিফিশিয়ালি কিন্তু পাওয়া যায়, কিন্তু সাম্প্রতিক আমরা দেখছি অনেক গবেষণাতে অনেক গবেষকরা বলছেন না, ন্যাচারাল যে সোর্সটা, এই যে আপনি বললেন যে বাদাম থেকে বা মাছ থেকে, স্যামন থেকে যেটা আসছে, সেটা অনেক বেশি কার্যকরী, সেটাই বেশি উপকারী। যে সাপ্লিমেন্ট হিসেবে যদি আমরা ক্যাপসুল হিসেবে গ্রহণ করি তার চেয়ে, এরকম কিন্তু রিসার্চ আসছে। কিন্তু অনেকে ভাবতে পারেন যে আমি এটা খাচ্ছি না ওটা খাচ্ছি না, ওমেগা 3টা কিন্তু ওটা আর্টিফিশিয়ালি তৈরি করছে না, এরকমই একটা সোর্স থেকে তৈরি করছে। আমরা যদি পিওর ওমেগা, না বলছে যে পিলের চেয়ে খাবারের সাথে গ্রহণ করাটা বেশি ভালো, কোনো কিছুই ন্যাচারাল অবস্থা আমরা যদি দিতে পারি, খুব প্রাকৃতিক অবস্থান থেকে। মাছের ভিতরে ওমেগা 3 আছে, আমরা ওটা পিওরটা নিলাম, আর ওই ওমেগা 3টা যদি ক্যাপসুলে আনতে হয় ও প্রসেস করতে হয়। কিন্তু আপনি কি মনে করেন আমাদের যারা দর্শক আছেন বা এখানে বা যারা বাংলাদেশি কমিউনিটি আছেন, এখানে কিন্তু স্যামন পাওয়া যায়, খুবই অ্যাভেলেবল, তাই না? তো তারা কি অভ্যস্ত? আমরা তো বাংলাদেশিরা স্যামন ফিশ খাই না। আমরা ধীরে ধীরে আমেরিকান হচ্ছি, সাথে আমেরিকার খাবারও আমরা অভ্যস্ত হচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম হয়তো খায়। দেখবেন যে আমরা সব করে আগে হয়তো দেশে থাকলে কখনোই স্যামন খেতাম না, কিন্তু এখানে আমরা মাসে অ্যাটলিস্ট একদিন খাচ্ছি। মাসে একদিন না খেয়ে আমরা 4 দিন খেতে পারি স্যামন। ওই স্যামনটার ভিতরে আমরা পাচ্ছি। মানে আপনি স্যামনটাকে কখন রাখতে চান? লাঞ্চে না ডিনারে নাকি ব্রেকফাস্টে? যারা আমরা বাইরে কাজ করছি, লাঞ্চের সুযোগটা নাই আমাদের। আমার কাছে সুযোগ আছে ডিনারটার সময়। ডিনারে খাবার তৈরি হচ্ছে, স্যামনের স্টেক তৈরি হলো, সাথে দেখবেন আরেকটা দেখাইছে চিকেন, মুরগির ভিতরে শুধুমাত্র লিন মিটটা আছে। দর্শক, আমরা লিন মিট বলছি যে মিটের মধ্যে চর্বি নাই, ফ্যাট নাই এবং ওর স্কিন নাই। আমার ওই মুরগিটার উপরে দেখবেন কোনো স্কিন ছিল না, পিওর মিট। পিওর মিট ইজ ভেরি গুড প্রোটিন। আমরা যে 25% আমরা প্রোটিন খাবো, এই মিটটা আমার এই চিকেন থেকে আমরা পেতে পারি, আমরা ফিশ থেকে পেতে পারি, আমরা বিভিন্ন ডাল থেকে পেতে পারি। ডাল হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে যখন আমরা প্রোটিন নিব, ওখানে কোনো চর্বি নাই, ফ্যাট নাই, ইজ ভেরি গুড ফর হেলথ। এবং আমরা ডিম থেকে প্রোটিন নিচ্ছি। আমরা যে 25% আমরা যে প্রোটিনটা নিচ্ছি, এই সোর্সটা হবে ফিশ, এই সোর্সটা হবে লিন চিকেন, এই সোর্সটা হবে ডিম। আমরা কোনোভাবেই গরুর মাংসের কথা বলছি না, কেন? ওটা রেড মিট, নাম্বার 1। নাম্বার 2, গরুর মাংসের লেয়ারে লেয়ারে ফ্যাট থাকে, ওই ফ্যাটটা বের করে নিয়ে আসা খুব কঠিন। এবং রেড মিট ইজ নট গুড নট অনলি ফর ডায়াবেটিস, অলসো ফর দ্যাট কোলন।
কোলন ক্যান্সার অনেক বেশি দুনিয়াব্যাপী। সে কোলন ক্যান্সারকে আমরা যদি কমাতে চাই, আমরা রেড মিট যদি কমায় নিয়ে আসি, সেখান থেকেও আমরা রক্ষা পাবো। তো এর সাথে মানে আপনি প্রোটিনের সোর্সগুলির কথা বললেন, এবং দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনি বললেন যে গরুর মাংসের পরতে পরতে, যদি বলি যে পরতে পরতে চর্বি থাকে, এবং যেটা আসলে কমানো আসলে সম্ভবই না, হয়তো গ্রিল করলে কিছুটা কমবে, কিন্তু একেবারে আমি ইদানিং শুনতে পাচ্ছি খুব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে আমার কমিউনিটির ভিতরে। অনেক মানুষের যাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, আগে গরুর মাংসের খুব অভ্যাস ছিল, আমাকে বলছে যে না, আমার ওয়াইফে গরুর মাংসটাকে কেটে ওটাকে সিদ্ধ করে ও পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করছে। দ্যাটস গুড। আমরা অনেক চর্বি কমে যাচ্ছে, অনেক চর্বি কমে যাচ্ছে অনেক। আমরা খাচ্ছি, কিন্তু আগের মতন ওই সেক্ষেত্রে কি কাবাবে যেটা গ্রিল করা হয়, যেসব কাবাবে, তাতে কি কম থাকে চর্বি? গ্রিল ইজ লট বেটার দেন আমরা যে কারি করে খাচ্ছি। কারিতে আমার যে তেলটা, প্রথমে তেলটা দিয়ে তেলটা দিয়ে ভাজতে হয় পেঁয়াজ, ভাজার পরে মশলার সময় আবার তেল দিতে হচ্ছে, রান্নার পরে মনে হচ্ছে তেল একটু মাংসের তেল আছে। আর যদি গ্রিল করা হয়, এক্সট্রা কোনো তেল যাচ্ছে না, এবং ওই মিটে যে তেলটা আছে ও গ্রিলের মধ্যে গরমে ওটা বের হয়ে চলে যাচ্ছে। আইদার গ্রিল অথবা এয়ার ফ্রায়ার, দুইটাতেই চলে যাচ্ছে। এটা অনেক বেটার। আমাদের যে সমস্যা, আমাদের শুধু খাদ্যাভ্যাস না, আমাদের যে রান্নার যে রান্নার প্রসেসটাকেও আমরা যদি পরিবর্তন করি, আমরা একদিন দুই দিনের পরিবর্তন হবে না, আমরা যদি প্রতিদিনের খাদ্যের তালিকার মধ্যে এভাবে চেঞ্জ করতে পারি। আমরা আজকে যদি যখন ভাত খাচ্ছি, একটা সবজি দিয়ে আমরা ভাত খেয়ে উঠতে পারি না, আমরা ওর সাথে একটা মাছ নিচ্ছি, একটা মাংস নিচ্ছি, এবং ওটা একটা কারি তৈরি হচ্ছে। কারির মধ্যে দেখবেন যে অনেক তেল। আমরা এটা হচ্ছে কি 50 বছরে গিয়ে 60 বছরে গিয়ে হার্ট অ্যাটাক, তখন আমাদের কিন্তু কন্ট্রোল করাটা খুব কঠিন। যে কথাটা শুরুতে আপনি বলেছেন যে আমরা শুধু মেডিসিন না, আমরা প্রথমেই চেষ্টা করব আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড দিয়ে। আমাদের রোগটাই যদি না আসে, আমার তো মেডিসিন খেতে হচ্ছে না, আমাকে স্টেন্ট পড়াবো, আমি খেয়ে যাব, আলটিমেটলি তো স্টেন্টও পারবে না এক সময়, ওপেন হার্ট সার্জারি, এবং তাও পারবে না, আমাদের মৃত্যু অবধারিত। আমরা যদি প্রতিদিনের খাবার এবং আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি। না, আপনি স্টেন্ট পড়ানোই হোক বা বাইপাস সার্জারি হোক, আমার তো আসলে কর্মক্ষমতা আগের মতো থাকবে না। তা থাকছে না, কিছুটা তো আমি হারাবোই, অনেক বেশি হারাই আমরা। মানসিকভাবে হারাচ্ছি এবং শারীরিকভাবেও হারাচ্ছি। আজকে আমার যদি হার্ট অ্যাটাক একবার হয়ে যায়, আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়বো যে আমার একটা অ্যাটাক হয়েছে, আর একটা অ্যাটাক হলে কি আমি বাঁচবো, মানে আমি ভেতর থেকে অনেক উদ্যোগ পাবো না, উদ্দীপনা পাবো না। আমাদের প্রথমেই খাদ্যাভ্যাস পরিবর্তন, খুব স্বাভাবিক কিছু খাদ্য আমরা খাবো। আমাদের সেই দেশের গতানুগতিক, আমরা যদি আমেরিকায় আসতে পারি এত কষ্ট করে, আমরা আরো কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য আরেকটু সুন্দর খাবার খাবো। 6টা মাস যদি আমরা খাবারটাকে দেখে খাই, 6 মাস পর আমাদের পরিবর্তনটা অনেক হয়ে যায়। আমার অনেক পেশেন্ট আছে, প্রথম বলেছে যে আমি ভাত, রুটি এবং গরু মাংস ছাড়া খাবো কি। আমি যখন দিনের পর দিন ওদেরকে বলে যাচ্ছি, এখন আমাকে বলছে যে আমার তো ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে, আমার কোলেস্টেরলের মাত্রা কমে যাচ্ছে, এখন তো আমার মনে হয় যে আপনার থেকে শোনার দরকার নেই, আমি এখন অনেককে বলবো যে আমার এই পরিবর্তন রয়েছে। এটা খুব খুব উদ্দীপনামূলক আলোচনা। সেটা আপনার জন্য উদ্দীপনামূলক, সবার জন্য, যে আমি পেশেন্টের জন্যই বলছি। আমার কাছে মনে হয় যে আমাদের দর্শক আমাদের কথা শুনে যদি আনন্দ বোধ করেন, ওনারা আমাদের এই আলোচনাগুলো ওনাদের দৈনন্দিন জীবনে, সেটা আমরা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে চাই। আপনি যখন ডিমের কথা বললেন, ডিম নিয়ে কিন্তু একটা অন্য প্রচারণা আছে যে ডিম বেশি খাওয়া যাবে না। প্রথমত ডিমে অনেক কোলেস্টেরল, এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, এটা একসময় শুনে আসছি। সাম্প্রতিককালে আমরা শুনছি বিভিন্ন সোর্স থেকে এবং অথেন্টিক সোর্স থেকে আমরা শুনছি যে না, ডিম খাওয়া যাবে। কেউ কেউ বলছেন হ্যাঁ, একটা খাওয়া যাবে, বা সপ্তাহে একটা, বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার কোলেস্টেরলের মাত্রা কতটুকু সেটার উপর নির্ভর করে খাওয়া যাবে, বা কুসুমটা বাদ দিয়ে খাবেন। তো এক্ষেত্রে আপনার উপদেশ কি? আমি প্রথমেই বলবো যে যে ডিমটা আমরা খাচ্ছি, বেস্ট ওয়ান আমাদের পক্ষে কেনাটা খুব কঠিন। যেটা অর্গানিক ডিম, অর্গানিক চিকেনটা পাওয়া খুব কঠিন,
কঠিনের জন্য যে দাম অনেক বেশি, সচরাচর দাম থেকে প্রায় 3 গুণ দাম বেশি হয়ে যাচ্ছে, এবং ডিমটারও দাম অনেক। আমরা যদি এমনি ডিম 2 টাকা করে কিনি, ওই ডিমটা 6 টাকা 7 টাকা 8 টাকা একটা বক্স। সো আমরা যে ডিমটাই আমাদের অ্যাভয়েড করা সম্ভব। আমরা যদি অনেকগুলো ডিম খেতে চাই, আমরা যদি 6-7টা ডিম খেতে চাই, আমার মনে হয় যে 1 নম্বর ওনার কোলেস্টেরলটা কি পরিমাণে আছে, যদি পরিমাণ মতন থাকে তাহলে আমরা একটা ডিমের কুসুম খেতে পারি, আর সবকটা ডিমের সাদা অংশ ভেরি গুড প্রোটিন। আমরা একটা কুসুম খেলাম, আর বাদ বাকি 5-6টা ডিম খাচ্ছি, যে ওটা ডিমের সাদা অংশটা প্রোটিনটা নিয়ে নিলাম, প্রোটিন থেকে আমরা এনার্জি সোর্সটা পেয়ে যাব। মানে সেটাই, তার মানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তির কোলেস্টেরল মাত্রা কতটুকু সেটার উপরে উনি তার বিধিনিষেধটা আরোপ করবেন সেই অনুযায়ী। কিন্তু এটা ঢালাওভাবে বলা উচিত না যে না ডিম খাওয়া যাবে না। আমার বডিতে তো কোলেস্টেরলের দরকার আছে, হ্যাঁ কোলেস্টেরল তো অবশ্যই দরকার এবং আছে। এই কোলেস্টেরলটা ঠিক রেড মিটের মতন না, রাইট? এবং ডিম কিছুটা কোলেস্টেরল যেটা ইটস এ গুড কোলেস্টেরল, আমরা যদি এটা অর্গানিক চিকেন থেকে নিচ্ছি ডিমটা, দ্যাটস এ ভেরি গুড প্রোটিন সোর্স। একটা ডিম সিদ্ধ সকালে আমরা যদি একটা ডিম সিদ্ধ খাই, কারো যদি কোলেস্টেরল মাত্রা বেশি থাকে, কুসুমটা ফেলে দিয়ে আমরা সাদা অংশ খেয়ে নিলাম। সেটাই, একটু হাঁটাহাঁটি বা একটু জগিং করা, মানে এটার কি কোনো আলাদা, মানে আপনি কি, মানে হাঁটারও তো একটা ব্যাপার আছে, মানে কিভাবে হাঁটবো? মানে আমি খুব অলসভাবে হেঁটে আসলাম, একটু ঘুরে আসলাম পাড়াটা, তাতে হবে? নির্ভর করছে যে আমার বয়সটা কত। আচ্ছা, আমার বয়স যদি আজকে আমার বয়সী থাকে কিংবা আপনার বয়সী থাকেন, নিশ্চয়ই আপনি আরাম করে হাঁটলে ওইভাবে কাজ করবে না, রাইট? অনেক বয়স হয়ে গেছে, উনি তো আর আমার আপনার মতন পারবেন না। কতটুকু এফোর্ট আমি দিতে পারছি সেটার উপর নির্ভর করছে। আমার এফোর্টটা শুরুতেই অনেক বেশি দেওয়া উচিত না। যেমন মনে করেন যে আমরা যখন রোজা থাকি, তখন আমি কখনোই বলবো না যে খুব কঠোর এক্সারসাইজ বলবো না, তখন বলবো যে সফট এক্সারসাইজ। আর যখন আমরা আমাদের এই অবস্থায় আছি, আমাদের সবকিছু জানি যে আমাদের ডায়াবেটিসের কি অবস্থা আছে। এখন ডায়াবেটিক পেশেন্টের খুব জরুরি জিনিস যেটা, অনেক সময় একটু বেশি হাঁটলে, যদি বাইরে গিয়ে হাঁটতে থাকেন, ব্লাড সুগারটা ফল করতে পারে। পকেটে যদি উনি একটা ফল রাখেন, কিংবা যদি বাসায় তৈরি একটা জুসের বোতলের মধ্যে আটকানো থাকলো, খুব খারাপ লাগছে, ওটা উনি বলতে পারবেন ডায়াবেটিক পেশেন্ট যে আমার সুগার ড্রপ করছে। সুগার ড্রপ করে মাথা ঘুরে যদি পড়ে যান, এটা মাথায় ব্লিডিং মানে স্ট্রোক। আমার দর্শক যে প্রশ্নটা করেছেন, আপনার স্ট্রোক, এখানে আপনার স্ট্রোক হতে পারে। আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, আপনার স্ট্রোকের ঝুঁকি অনেক কম। আপনার যদি কোলেস্টেরল কন্ট্রোল থাকে, আপনার স্ট্রোকের ঝুঁকি অনেক কম। আপনার যদি ঘুমটা পরিমাণ মতো হয়, স্ট্রোকের ঝুঁকি কম। এবং আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে না থাকেন, আপনার যদি মানসিক চাপ অনেক কম থাকে, স্ট্রোকের সম্ভাবনা অনেক কম। এবং সুগারের মাত্রাটা যেটা বললেন আরেকটু নিয়ন্ত্রণে থাকলে বোধহয় ভালো। তাহলে আরো ওনার জন্য সম্ভব, উনি যদি রাতে ভাতের পরিমাণটা কমাই দেন, ওই ক্যালোরিটা আসবে প্রোটিন থেকে। এবং উনি যদি এক্সারসাইজে চলে যান, 45 মিনিটস এক্সারসাইজ, আমি মনে করি উনি যদি 6 মাস খাবারের দিকে নজর দেন, আজকের যে আলোচনা উনি যদি ওটা রিফ্লেক্ট করেন ওনার লাইফস্টাইলে, উনি ডায়াবেটিস থেকে 6 মাসের মধ্যে উনি বের হয়ে যাবেন। আমার অনেক পেশেন্ট আছে ডায়াবেটিস থেকে নন ডায়াবেটিক হয়ে গেছে। তো আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের একদম সময় শেষ। ডাক্তার তৌহিদুল, অনেক ধন্যবাদ। তারপর আমি দুটো কথা করে আপনার সাথে শেষ করছি, যেটা আপনি যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ডায়াবেটিসের রোগী যারা ব্যায়াম করতে বের হবেন, তারা অবশ্যই সাথে সুগারি কোনো ড্রিঙ্কস রাখবেন। যদি তার ওরকম অবস্থা হয় যে খারাপ লাগছে, যেটা অনেক ঘাম হয় বা খারাপ লাগতে থাকে, তখন সেটা আমি পান করে নেব। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ডায়াবেটিক পেশেন্টের যখন আমরা বাইরে হাঁটতে বেরোইছি, পা দিয়ে আমরা হাঁটছি, পাটা খুব জরুরি। আমার পায়ে এমন কোনো শু থাকতে হবে যে এই শুতে আমার পায়ে আঘাত না লাগে। সেটা আমরা, আমার মনে হয় যে এই আলোচনা আমাদের চলতে থাকবে। আমাদের আগামী পর্বে মনে হয় এই আলোচনা আরো দীর্ঘায়িত করতে হবে। আমরা আরেকটু আবার ব্যাক ফ্ল্যাশ করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।